হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আশা করি তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ওবিএস স্টুডিওটা ভীষণ গোলমাল করছিল, তো আই হোপ যে কথাবার্তা ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই এখনো পর্যন্ত। আর শুনতে পাওয়া যদি না যায় তাহলে আর কিছু বলবার নেই। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ওবিএস স্টুডিওটা ওপেন করবার, কিন্তু বারংবার আমাকে ইনফাইনাইট টানেলটা দেখিয়ে দিচ্ছিল। এবার কেন দেখিয়ে দিচ্ছিল সেটা বলতে পারবো না, বাট দেখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, পড়াশুনো থামলে চলবে না, আমাদেরকে পড়াটা করে নিতে হবে। তো দেখো, আজকে তোমাদের জন্য বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আসা সেটা হচ্ছে যে, যেহেতু নিউমেরিক্যাল পোর্শনটাও জরুরি, পাশাপাশি আমাদের পড়ার পাশাপাশি যে আমরা যেমন ইলেকট্রিক ফিল্ড এবং চার্জেস, এই যে অধ্যায়টা, অর্থাৎ বলতে পারো এটাকে আমরা, মানে বলতে পারি আমরা যে ইউনিট নাম্বার 1, বলতে পারি আমরা ইউনিট নাম্বার এখানে আমাদের 1, আর সেই ইউনিট নাম্বার 1-এর আন্ডারে এটা হলো চ্যাপ্টার 1, এটা হলো চ্যাপ্টার নাম্বার 1, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং আধান। ওকে, তো আমাদের যে হিরো টু জিরো, নাকি জিরো টু হিরো যে ব্যাচটা চলছে সেটা তো কন্টিনিউ চলছেই, তোমাদের ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে এখানে, এবং সেটারই আজকে একটা সূত্র ধরে এগিয়ে যাওয়া, যে তোমাদের পরবর্তী ক্লাসগুলো কীরকম হতে পারে বা কীরকম। যাই হোক, এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, আজকে আমরা ওই টপ 10 এমসিকিউজ নিয়ে আলোচনা করব। টপ 10 এমসিকিউজ নিয়ে আলোচনা করব। পরিষ্কার, ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। এবারে এই যে এমসিকিউজ গুলো নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ তোমাদের এইটার উপরে নির্ভর করবে যে তোমাদের ওই ইলেকট্রিক ফিল্ড এবং চার্জেস কতটা ভালো প্রিপারেশন করা হয়েছে, সেটার জন্য এমসিকিউজ গুলো আনা। তো প্রথম যে প্রশ্নটা তৈরি করেছে, প্রথম যে প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করেছে, সেইটা কিছুটা এই ধরনের। দেখো ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, কিভাবে সলিউশন করছি না করছি প্রত্যেকটা জিনিস একটু লক্ষ্য রাখবে। বলছে একটি স্থির আধান, ভালো করে কোশ্চেনটা আমাদেরকে কিন্তু আগে স্টাডি করতে হবে, ঠিক আছে। বলছে একটি স্থির আধান তৈরি করে, আরে ইয়ার সবাই একসাথে জ্বালাতন করছে, মুশকিল। একটি স্থির আধান কেবলমাত্র তৈরি করে, কি রকম তৈরি করে একটা স্থির আধান? ধরো তোমার কাছে একটা স্থির আধান আছে, ধরো এখানে একটা চার্জ পার্টিকেল আছে, এই চার্জ পার্টিকেলটার কোনো ভেলোসিটি নেই, ভালো করে বোঝো বিষয়টা। এর যে ইউ বা গতিবেগ সেটা হচ্ছে শূন্য, এর কোনো গতিবেগ নেই। যদি এর গতিবেগ না থাকে তাহলে রেস্টে আছে, অবভিয়াসলি, অর্থাৎ রেস্টে আছে, বলতে পারি, কোনো আপত্তি নেই। এবার যদি এ রেস্টে থাকে তাহলে কি ঘটনা ঘটতে পারে? এ কি কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, নাকি এ তড়িৎ ক্ষেত্র তৈরি করার সাথে সাথে তড়িৎ ক্ষেত্র তৈরি করার সাথে সাথে চৌম্বক ক্ষেত্র কেবলমাত্র তৈরি করবে, নাকি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র উভয় তৈরি করতে পারবে? এই প্রশ্নগুলো আমাকে কিন্তু করেছে। নাকি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করবে, এই প্রশ্নগুলো করে দিয়েছে আমাদের। কথাটা ক্লিয়ার হলো, বুঝতে পারা গেল? আশা করি কোনো প্রবলেম নেই। চলো তাহলে, যদি বুঝতে পারা গেল, একে একে জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে কি বলতে চাইছে এবং কিভাবে আমাদেরকে উত্তরটা করতে হবে। তো দেখো, যদি একটা চার্জ রেস্টে থাকে, তাহলে যেহেতু এ একটা চার্জ, মানে এ একটা গতিশীল আধান, সরি এ একটা আধান, ভেরি সরি, এ একটা আধান, তাহলে সেই আধানের অ্যাবাউটে একটা ফিল্ড তো কাজ করবেই, এটা নিয়ে কোনো দোটানা কিন্তু নেই। বলো, বুঝতে পারা গেল কথাটা আমার? একটা ফিল্ড তো তৈরি করবেই, তাহলে ফিল্ড যদি তৈরি করে তাহলে তড়িৎ ক্ষেত্র তো তৈরি করলো, ইনডাইরেক্টলি তো বলা হয়েই গেল উত্তরটা। চৌম্বক ক্ষেত্র কি তৈরি করবে? ফিল্ড তো বানাবে, ঠিক আছে, বুঝলাম স্যার, ইলেকট্রিক ফিল্ড বানালো। ম্যাগনেটিক ফিল্ডের কি কোনো গল্প রয়েছে এখানে? ম্যাগনেটিক ফিল্ড তো একেবারে বলে দিই পরিষ্কার কথা, যে ইলেকট্রিক ফিল্ড এ বানাবে, ঠিক কথা, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বাবু বানাবে না। কেন বানাবে না? কারণ ম্যাগনেটিক ফিল্ড বানাতে গেলে একটা চার্জড পার্টিকেলের এর কি হওয়া দরকার? এর কিন্তু গতিবেগ থাকা দরকার, এর গতিবেগ থাকতে হবে। গতিবেগটা জিরো হওয়া চলবে না। বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? ক্লিয়ার আছে? এর যে
গতিবেগ, সেই গতিবেগটা শূন্য হওয়া কিন্তু চলবে না, ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি এর গতিবেগটা শূন্য হয় তাহলে কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, আর যদি এর গতিবেগটা শূন্য না হয়, অর্থাৎ এর যদি ডেফিনেটলি একটা কিন্তু ভেলোসিটি থাকে, তাহলে এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি করবে। এখন বিষয়টা হচ্ছে যে স্যার ইলেকট্রিক ফিল্ড কি তৈরি করবে যদি গতিশীল থাকে? তো গতিশীল থাকুক না থাকুক, যখন একটা আহিত কণা সে তড়িৎ ক্ষেত্র তো বানাবেই, তাতে সে গতিশীল থাক না থাক। ম্যাগনেটিক ফিল্ড বানাবে কি কি না সেটা নির্ভর করবে কিন্তু অবশ্যই তোমার গতিবেগের ওপর, কিন্তু ইলেকট্রিক ফিল্ড বানাবে কিনা সেটা গতিবেগের ওপরে নির্ভরই করবে না। বুঝতে পারা গেল? আশা করি কোনো অসুবিধা নেই, তাই তো? বেশ, যদি বুঝতে পারা গেল তাহলে সঠিক উত্তরটা আশা করি বোঝা গেছে যে কেবলমাত্র স্থির একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। সঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, এক মোল ইলেকট্রনের ভর প্রায় কত? এক মোল ইলেকট্রনের ভর প্রায় কত? সঠিক। এবার এক মোল ইলেকট্রনের ভর জানতে হলে আমাকে যেটা জানতে হবে, সলিউশন লিখে দিই এখানে। এক মোল ইলেকট্রনের ভর মানে কতগুলো ইলেকট্রন আগে জানতে হবে। এক মোল ইলেকট্রন ইকুয়াল টু হাউ মাচ, কতগুলো ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন, যে এক মোল ইলেকট্রন মানে ঠিক কতগুলো ইলেকট্রন। সংখ্যা না জানলে কি করে করবো? আমরা একটি ইলেকট্রনের ভর জানি, একটি ইলেকট্রনের ভর এটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি অ্যাবাউট, কাছাকাছি। এবার এক মোল ইলেকট্রন মানে ঠিক কটা ইলেকট্রন? ওকে স্যার, জানতে হবে তাহলে। এক মোল ইলেকট্রন মানে হচ্ছে আমাদের কাছে 6.023 ইন্টু 10⁻23। এটা জানো কি? এটা হলো আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। এটা আমাদের কি? এটা হয়ে গেল আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, যেটাকে আমরা এনে দ্বারা চিহ্নিত করি। এবার এত পরিমাণ ইলেকট্রন মানে ঠিক ইলেকট্রনের ভরটা কত? তাহলে আমরা লিখবো টোটাল মাস। টোটাল মাসটা হয়ে যাবে Na ইন্টু 9.1 ইন্টু 10⁻³ কেজি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে Na হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 গুণিত 9.1 ইন্টু 10⁻³ এই ক্যান্সেলাইজগুলো একটু দেখো কি করে ক্যান্সেল করছি। মোটামুটি এটা 6.0 যেহেতু প্রায় 6-এর কাছাকাছি, এটা প্রায় 9-এর কাছাকাছি, অলমোস্ট এটা 54 থেকে একটু বেশি হবে। আর এখানে হয়ে যাবে 10⁻23 মানে -8 এত কেজি। এবার কেজি থেকে গ্রাম করলে কি হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, আর গ্রাম থেকে মিলিগ্রাম করতে গেলে আরও 1000 দিয়ে গুণ করতে হয়, মানে এটা 10⁻6 দিয়ে গুণ করতে হবে। 10⁻6 দিয়ে যদি গুণ করতে হয় তাহলে 10⁻2 পড়ে থাকলো, সেটা mg-তে চলে এলো উত্তরটা। আর এটা হয়ে যাচ্ছে 0.54, এর চেয়ে একটু বেশি হবে এত মিলিগ্রাম, এবং কাছাকাছি যেটা আসছে ওই 0.458 মিলিগ্রাম, এই বিষয়টা আসছে। সঠিক আছে। নেক্সট, যখন আমরা 220 ভোল্ট বিভব পার্থক্যে 60 ওয়াটের মাধ্যমে, হ্যাঁ, তাহলে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে প্রথম কথা, এবং ফিলামেন্টের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, প্রতি সেকেন্ডে ইলেকট্রনের সংখ্যা, এই দুটো জিনিসের উপর একটু নজর আমাকে দিতে হবে। প্রতি সেকেন্ডে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা মানে কোথাও একটা আমরা কিন্তু সলিউশনে লিখতে পারি, আমাদের যেটা সলিউশনের, আমাদের যেটা আধানের কোয়ান্টাম নীতি, যে কিউ ইকুয়াল টু এনই, এইটার হাত ধরে আমরা চলবো, এবং এখানে আমাদের এন এর পরিমাণ দরকার, হুইচ উইল বি কিউ আপন ই, অর্থাৎ টোটাল চার্জ ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের আধান। টোটাল চার্জ কত পাবো সেটা বড় কথা, আমরা আগে টোটাল চার্জটা আগে বের করে নিই, টোটাল আধান কত। তো আমরা জানি যে পি সমান হয় ভিআই। হ্যাঁ স্যার, তা তো ঠিক। পাওয়ার সমান হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। ভোল্টেজকে ভোল্টেজ রেখে দাও, আর কারেন্টকে লিখে দাও আধান ডিভাইডেড বাই টাইম। আমার দরকার কি? আধান। তাহলে আধান আমরা লিখতে পারি এখান থেকে পিটি ডিভাইডেড বাই ভোল্টেজ। পিটি ডিভাইডেড বাই ভোল্টেজ যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা এর পরের যে কাজটা করব সেটা হচ্ছে পি। পি মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে 60 ওয়াট, ওকে। টাইম হচ্ছে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, আর ভোল্টেজ হচ্ছে এখান থেকে 220 ভোল্ট। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে করলে 11, 2 দিয়ে করলে 3, তাহলে 3/11 হচ্ছে আমার কাছে মোট আধান। এটা যদি আমার কাছে মোট আধান থেকে থাকে, তাহলে আমার এখানে নাম্বার অফ ইলেকট্রন বার করাটা সোজা হয়ে গেল, সেটা হবে
3/11, 11 এর সাথে 1.6 ইন্টু 10⁻⁻19। কেন? কারণটা হচ্ছে যে আমার কাছে ইলেকট্রনের চার্জের মানটা আমি বসিয়ে দিলাম। এবার যদি তাই হয় তাহলে এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই দশমিকটা তুলে দিলাম, তাহলে এখানে 0, 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 8, 11 8 88, তার মানে হচ্ছে 15/88 গুণিত 10⁻19। এটাকে 88টাকে প্রায় আমরা 90 ধরতে পারি। 90 ধরলে 15 6 90, অলমোস্ট 1/6, অলমোস্ট, ইন্টু 10⁻19, তাই তো? এবার যদি তাই ধরতে পারি আমরা, তাহলে এখানটাতে করব 1/6 কত হয়? 0.16 এর মতো, 1.67। ঠিক আছে, এমনি রেখে দিলাম। 1696, একটু বেশি হবে, 0.10 6 কে 6 40, 6 6 36, 6 6 36 ঠিকই করেছিলাম, ইন্টু 10⁻19। আর এটাকে যদি 18-র অর্ডারে করি, 18-র অর্ডারে একটা যাচ্ছে, সেটা হচ্ছে 1.667 আসবে, ইন্টু 10⁻18। এবার একটা কথা বলি, কথাটা হচ্ছে, এটাই আমাদের উত্তর যদিও। এবার কথাটা হচ্ছে যে এখান থেকে তোমাকে একটু কিন্তু জিনিসটাকে চুজি হতে হবে। বিষয়টা হচ্ছে আমি এখানে একটু বেশি ধরে ফেলেছি, চাই আমি এখানে একটু বেশি ধরে ফেলেছি, এটাকে 90 ধরেছি, তাহলে আমার এটা কম ধরা উচিত। কম মানে ওটাকে না কমিয়ে কাজ করছি, ওভারঅল যে রাশিটা রয়েছে ভগ্নাংশটা তাকে বাড়িয়ে দিচ্ছি, তাহলেই কাজ হয়ে যাবে। আমি একে বেশি ধরে ফেলেছি, আমি চাই একে কমাতে, একে না কমিয়ে আমি ভগ্নাংশটাকে বাড়িয়ে দিলাম, অর্থাৎ এই যে উত্তরটা পাবো সেটাকে একটু বাড়িয়ে দেবো। 1.67 থেকে বাড়িয়ে আমরা 2 ধরতে পারি, এবং আমাদের উত্তরটা 2 ইন্টু 10⁻18 কাছাকাছি চলেই আসবে, এবং আমাদের সঠিক উত্তরটা হবে এটা। এইভাবে অপশন চেক করে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ তোমার থোড়ি না ক্যালকুলেটর পাবে। 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? আবার দেখা যাক কি বলছে। 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? বেশ, তাহলে ইলেকট্রনের সংখ্যা মানে হচ্ছে এন, এন মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই ই। কিউটা হচ্ছে আমাদের কাছে 2 কুলম্ব, আর একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তো সেখান থেকে আমরা এটাকে কাটতে পারি, তাহলে হচ্ছে 2 দিয়ে 10, 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার এখানে 2 দিয়ে 5, 5/4, 4 1 কে 4, তোমার হচ্ছে 4 আড়াই, 1.25 হলো, ইন্টু 10⁻⁻19টা উপরে গেলে 10⁻+19, তাহলে মোটামুটি এটা দাঁড়াচ্ছে 12.5 গুণিত 10⁻18। এটা হলো সঠিক উত্তর। নেক্সট, আবেশ সম্পূর্ণ হলে আবেশীয় আধান এবং আবিষ্ট আধান এদের পরিমাণ কি হচ্ছে? আবেশ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই আবেশীয় আধান আর এই হচ্ছে আমাদের আবিষ্ট আধান, এই দুটো আধানের সম্পর্ক যেটা হয় সেটা হচ্ছে সমান। এই দুজন কিন্তু ইকুয়াল হয়ে যায়, আলাদা হয় না, আবেশ যদি কমপ্লিট হয়ে যায়। নেক্সট, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের উপর 6 কুলম্ব আধান রাখা হলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব মানে হয় সিগমা, সিগমা দ্বারা চিহ্নিত করি আমরা। এই সিগমা হবে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল চার্জ হচ্ছে আমাদের কত? 6 কুলম্ব, আর এরিয়াটা যেটা হচ্ছে সেটা এখানে একটু কেয়ারফুল, সমগ্র তলের ক্ষেত্রফল না একটা তলের ক্ষেত্রফল, এইটা আমাকে একটু কিন্তু কেয়ারফুল থাকতে হবে। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের উপরে 6 কুলম্ব আধান রাখা হলে আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে আমরা সমস্ত আধানই বার করব, কারণ তড়িৎ বলরেখা তো সমগ্র তলেই সমানভাবেই নির্গত হবে। বেশ, তাহলে আমরা এখানে 6a² করছি, 6a², 6 6 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই a², a² মানে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻2 তার স্কোয়ার, মানে 25 ইন্টু 10⁻⁻4, 10⁻⁻4 উপরে গেলে 10⁻+4, এটা হচ্ছে 25, স্কোয়ার করলে 25 4 100, তার পিঠে দুটো শূন্য, অর্থাৎ 400 আমাদের সঠিক উত্তর। নেক্সট, দুটি বস্তুকণার ভর ও আধান সমান, এদের মান যথাক্রমে m এবং q। কণা দুটিকে বায়ুর মাধ্যমে 16 মিটার দূরত্বে রাখা হলে তারা কোন বল, আচ্ছা কোনো বল অনুভব করে না, কোনো হবে এটা, কোন না, কোনো বল অনুভব করে না, তাহলে q বাই m এর মান কত? কোনো বল অনুভব করে না। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা সলিউশন করতে গেলে আমার একটা পেজ লাগবে, আমি একটা পেজ নিয়ে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কুলম্বীয় বল এবং মহাকর্ষীয় বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুটো ইকুয়াল হয়েছে তবেই তো ক্যান্সেলাইজ করেছে। আর কুলম্বীয় বল আমরা জানি কে,
কিউ কিউ বাই আর স্কোয়ার। একটু দেখে নিই জিনিসপত্রগুলো আমাদের ঠিক আছে কিনা। দুটি বস্তু কণা, দুটোই করে আর দুটোই কিউ করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিষয়। আর এখানে আমরা জানি যে জি বাই ডিস্টেন্সটা সেম আর স্কোয়ার। কেটে গেল, কেটে গেল। আচ্ছা, এবার হচ্ছে কে এর মানটা হয় 9 × 10⁹ ভেরি গুড। আর এটা হলো কিউ স্কোয়ার। আর জি এর মান হচ্ছে 6.67 × 10⁻11 এবার আবারও ব্যাপারটা হচ্ছে যে আমাকে যেটার মান বার করতে বলেছে সেটা হচ্ছে কিউ বাই এম। তাহলে কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার প্রথমে বার করি। কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার সেটা কত হবে? সেটা হবে 6.67 × 10⁻11 ডিভাইডেড বাই 9 × 10⁹ এটা অ্যাপ্রক্সিমেটলি যদি আমি ধরি, তাহলে এটা আমি 666 ধরছি, ঠিক আছে। তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3। এগোবো আর এগোনোটা ঠিক হবে না। এটা মোটামুটি কত দাঁড়াবে? একের মতো দাঁড়াবে, একটু কম হবে। 2.2 তো অনেকটাই কম হচ্ছে। ক্যান্সেলাইজের কোনো ব্যাপার নেই। একটা কাজ করা যেতে পারে, এটা হবে 10⁻20, বাইরে এলে 10⁻10। ওটা শর্টেড আছে, পজিটিভ মানে জোড় আধানে আছে, জোড় ফরম্যাট আছে। এইটাকে কি করা যেতে পারে? এইটাকে অ্যাপ্রক্সিমেশন লাগাবো। অপশন কিরকম আছে দেখি। ওহ ও ও ভেরি ব্যাড, ভেরি ব্যাড। মান বসাতে গেলাম, মান বসাতেই বলেনি। কোশ্চেন পড়া উচিত। ভীষণ ভুল হয়ে গেল আমার। আমার এখান থেকেই শিফট করা যাবে। ওকে, চলো চলো চলো, ভেরি সরি, ভেরি সরি। বেশ, দেখো তাহলে এখানে, তাহলে আমাদের কাছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে জি ডিভাইডেড বাই কে। এবার হচ্ছে জি, जी तो जी है, जी तो जी है, ओके, डिवाइडेड बाय 1/4 पाई एप्सिलन नॉट। তাহলে কিউ বাই এম সেক্ষেত্রে কি হয়ে যাবে? কিউ বাই এম সেক্ষেত্রে হয়ে যাবে √4 পাই এপসাইলন নট উপরে, তাহলে 4 পাই এপসাইলন নট জি, 4 পাই এপসাইলন নট জি, অপশন সি। নেক্সট 8 নম্বর, একটি তড়িৎ দ্বিমেরুকে মূল বিন্দুতে বসানো হয়েছে। আচ্ছা বেশ, কোনো অসুবিধা নেই। এবং অভিমুখ এক্স অক্ষের দিকে। আচ্ছা, একটি তড়িৎ দ্বিমেরুকে মূল বিন্দুতে বসানো হয়েছে, মূল বিন্দুতে বসানো হয়েছে। আচ্ছা, এবং অভিমুখ এক্স অক্ষের দিকে তড়িৎ দ্বিমেরু থেকে বহু দূরে একটি বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, যদি ওপি, ও থেকে পি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে, তাহলে বেশ 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 ঠিক আছে। ছবিটা একটু লক্ষ্য করো, ছবিটা একটু লক্ষ্য করবে। ধরো এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, মোটামুটি ভালো হয়েছে। এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, মোটামুটি ঠিক আছে। ওকে, মোটামুটি ঠিক আছে। এবার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে আমাদের হয়ে গেল, সেই আমাদের একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করতে হবে এখানে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা তড়িৎ দ্বিমেরু স্থাপিত করা তো হয়েছে, এবং এইটা হলো সে তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। যাই হোক, এটা হলো আমাদের সেই তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুর কোনো একটা বিন্দুতে বলছে বহু দূরে, কি বলেছে? বহু দূরে, দ্বিমেরু থেকে বহু দূরে পি একটি বিন্দু পি তে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল কোনো একটা বিন্দুতে, কোনো একটা বিন্দু রয়েছে, কোনো একটা বিন্দু রয়েছে, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এটা কি লিখছি আমি? আমার তো ইলেকট্রিক ফিল্ড লেখা উচিত। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন উপর দিকে। এটাকে ধরছি আমি মাইনাস কিউ, এটাকে ধরলাম আমি প্লাস কিউ, এবং এদের যে ডিস্টেন্স বিটুইন টু পোলস বা টু চার্জেস সেটা হচ্ছে 2d। এবার এইটা হচ্ছে আমাদের ও বিন্দু, আর এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে ওপি রেখাটা একটু ড্র করতে হবে। ওপি রেখাটা যদি আমি ড্র করি, এটা হলো আমাদের ওপি রেখাটা, ঠিক আছে। ওপি রেখাটা ড্র করে নিলাম, অসুবিধা নেই। সে বলছে এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে, এই এক্স অ্যাক্সিসের সাথে ও থিটা কোণ করছে। আচ্ছা করুক, তাহলে বলছে কোনটা সঠিক, ট্যান থিটার মান বার করতে হবে।
হুম। হুম। কোনো ভ্যালু তো दी देनी। हमको लग रहा है कि कुछ ना कुछ तो वैल्यू देना चाहिए था। এটা ইনকমপ্লিট মনে হচ্ছে না, কিছু একটা ভ্যালু মানে ডিস্টেন্স টুকুও যদি না দেয় তাহলে আমরা বের করব কি করে? কিছুই ভ্যালু দেওয়া নেই। ডিস্টেন্সটা আমার মনে হচ্ছে ওপি ডিস্টেন্সটা দেওয়া উচিত। ওপি ডিস্টেন্সটা না দিলে ওপি ডিস্টেন্সটা আর হচ্ছে তোমার ওই ইয়েটা না দিলে প্রাবল্যগুলোর মধ্যে মানে তড়িৎ দ্বিমেরুটার মধ্যে দূরত্বটা কত, এটা একটা দেওয়া উচিত ছিল। মূল বিন্দুতে বসানো হয়েছে, মানে মূল বিন্দুতে এবার কোথায় বসানো হয়েছে? মূল বিন্দুর আমি তো এই পিঠ আর ওই পিঠ, এই পাশ আর ওই পাশ নিয়ে নিয়ে তো নিলাম। এটা এক কাজ করব, আমি এটা পরের দিন একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? আমার মনে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডাটা, এটা আমার যতদূর মনে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডাটা। আর যদি এটার আমি কিছু গতিবিধি করতে পারি আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। আর আরেকটা কথা, সেটা হলো যে আজকে যা পড়ানো হচ্ছে, আগামী দিনেও যা পড়ানো হবে, সে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা কোথায় পেয়ে যাবে? টেলিগ্রামে। তাই বলবো টেলিগ্রামে যুক্ত হও, তাহলে সেখানে সমস্ত কিছু আপডেটও পেয়ে যাবে, পিডিএফও পেয়ে যাবে, কারণ পিডিএফ আর কোথাও শেয়ার করা যায় না, এটা তোমরাও আশা করি মানবে। বেশ, নেক্সট কোশ্চেন। একটি তড়িৎ দ্বিমেরুকে কোনো অসম তড়িৎ ক্ষেত্রে, এটা পড়বে ভালো করে, ভীষণ ইম্পর্টেন্ট। অসম তড়িৎ ক্ষেত্র কেমন? অসম তড়িৎ ক্ষেত্রে রাখলে তা কি অনুভব করে না করে, মানে তার ফিলিংসটাকে একটু দেখতে হবে। আচ্ছা দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে একটি বল অনুভব করে, বেশ, একটি টর্ক অনুভব করে। আচ্ছা, তারপর বলছে একটি বল অনুভব করবে কিন্তু কোনো টর্ক অনুভব করবে না, এটা একটা গল্প। নেক্সট নেক্সট বলছে যে একটি টর্ক অনুভব করবে কিন্তু কোনো বল অনুভব করবে না। দোষ চাই, এটা ব্যাপার। আর লাস্ট হচ্ছে কোনো বল কোনো টর্ক কিছু অনুভব করবে না, না তা তো হবে না, তা তো হবে না, তাহলে এটা না হওয়ার চান্স। কিছুই অনুভব করবে না, তাহলে তাকে নিয়ে আমরা গল্প করছি কেন? এটা হওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, জিনিসটা একটু বলে দিই। এটা যদি সুষম হতো, দেখো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, এটা যদি সুষম হতো গল্পটা পাল্টাতো। সুষম যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে সে কোনো বল অনুভব করে না, এফ ইকুয়াল টু জিরো, বাট টাও অনুভব করে, টাও টাও অনুভব করে। কিন্তু এটা অসম বলেছে। অসম হলে বলও নট ইকুয়াল টু জিরো, বলও অনুভব করবে, আর টাও সেটা অনুভব করবে, টাওটাও নট ইকুয়াল টু জিরো। তাহলে একটু বল একটা টর্ক দুটোই কিন্তু অনুভব করবে। আর আজকে শেষ প্রশ্ন, পি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। পি এবং ই এর অন্তর্বর্তী কোণ থিটা হলে থিটার কোণ মানের জন্য দ্বিমেরুটির স্থিতিশক্তি সর্বোচ্চ হবে। স্থিতিশক্তি নির্ণয়ের একটা শর্ত আমরা জানি, এটা এখানে হয়ে যাবে যদিও। স্থিতিশক্তি নির্ণয়ের সূত্র আমাদের জানা, কি সেটা? সেটা হচ্ছে আমাদের কাছে তোমার হচ্ছে স্থিতিশক্তি তো শক্তি, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি ইউ, ইউটা হয় কিন্তু তোমার হচ্ছে পি ডট ই, পি ডট ই। এটা অনেকে ভুল করো না। দেখো কৃতকার্য যেটা, কৃতকার্যটা হয় কিন্তু মাইনাস পি ডট ই, বিকজ পি ভেক্টর আর ই ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, সেই কারণে একটা নেগেটিভ চলে আসে বল আর স্বর্ণের মধ্যবর্তী দূরত্বটা। পি ভেক্টর ই ভেক্টরের মধ্যে না, সরি, বল এবং স্মরণের মধ্যে তার নেগেটিভ ভার্সনটা হয় কিন্তু আমাদের স্থিতিশক্তি। বিকজ এটা জেনে রাখবে কোনো সংরক্ষী বলের প্রভাবে মোট স্থিতিশক্তি হয় কিন্তু মাইনাস অফ ডেল্টা কৃতকার্য। বেশ, যদি তাই হয় তাহলে বলছে এইটাকে সর্বনিম্ন হতে হবে, এটাকে সর্বনিম্ন হতে হবে, মানে এটাকেও সর্বনিম্ন হতে হবে। এবার পি আর ই তো কনস্ট্যান্ট, তা সর্বনিম্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমাদের এটাকে ভাঙলে আমরা পাই পিই কস থিটা। তাহলে পি তো কমবে না, বাদ দিয়ে দাও হাতের বাইরে, ইও কমবে না হাতের বাইরে, কস থিটাকে কমাও। কস থিটাকে কমাতে গেলে যেটা করতে পারো সেটা হচ্ছে কস থিটার মানটাকে তুমি জিরো করে দাও, তাহলেই হয়ে গেল। কস থিটা জিরো মানে হচ্ছে থিটার মানটা হয়ে গেল 90 ডিগ্রি, পাই বাই 2, পাই বাই 2 অ্যান্সার আছে। এবার অনেকে একটা জিনিস ভাবতে পারো যে কস থিটার মানটা স্যার জিরো মানে তো স্থিতিশক্তি শূন্য হয়ে গেল, শূন্য তো বলেনি। আচ্ছা শূন্য তো বলেনি, সর্বোচ্চ বলেছে উল্টো, তাহলে আমার গোটা বানানোটাই ভুল হয়ে গেল একটু, এটাকে সর্বোচ্চ করতে বলেছে, ভেরি সরি ফর দ্যাট।
কিন্তু এটাকে সর্বোচ্চ করতে বলেছে, এটাকে সর্বোচ্চ করতে বলেছে, এটাকে সর্বোচ্চ করতে বলেছে, তাহলে এটাকেও সর্বোচ্চ করব। এটাকে সর্বোচ্চ করব মানে হচ্ছে পিই কস থিটা, এটাকে সর্বোচ্চ করব। আবারও বলবো, একে চেঞ্জের জায়গা নেই, একে চেঞ্জের জায়গা নেই, একে করতে হবে সর্বোচ্চ। তার মানে অবভিয়াসলি এক, এক তখনই হয় যখন থিটার মান 0 ডিগ্রি হয়, তাহলে উত্তরটা হবে 0। এখানে আমাদের টপ 10 ইয়ে, ও বাবা, টপ 11 আছে। ভেরি গুড, ভেরি গুড। এটা একটা জিনিস দিয়ে দিয়েছে, এইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম। এতগুলো যখন করানো হয়েছে, একটা গসের থিওরাম থেকে একটা কিন্তু হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম। এইটা চেষ্টা করবে করবার, যদি না হয় আমাকে কি করবে, আমাকে কমেন্ট করবে, আমাকে কমেন্ট করবে, আমি সেটার উত্তর দিয়ে দেবো। সর্টেড। তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।